আমরা এই পর্যন্ত শেষ করছি। আমরা পরেরটা যাই, এটা আমাদের লাগবে না। এটা আমাদের এই যে ময়নামতির চর আর মধুমতির চর এই দুটোই পড়বা বন্দে আলী মিয়া, আর কিছু পড়ার দরকার নাই। ময়নামতির চরের ভূমিকা লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে বন্দে আলী মিয়া শেষ। এখানে হুমায়ুন কবিরের নদী ও নারী এটা পড়বা, আর কিছু পড়ার দরকার নেই হুমায়ুন কবিরের। কিন্তু হুমায়ুন কবিরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চতুরঙ্গ। চতুরঙ্গ পত্রিকাটি কার? হুমায়ুন কবিরের, এটাই সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। ঠিক আছে, তাই এটা একটু মনে রাখতে হবে। হুমায়ুন কবিরের চতুরঙ্গ পত্রিকা। আর নদী ও নারী বিষয়বস্তু চরাঞ্চলের মানুষের এত দরকার নাই, হুমায়ুন কবির চতুরঙ্গ এটা মনে রাখলেই হবে। এখানে নবান্ন ছাড়া আর কিছু মনে রাখবে না। বিজন ভট্টাচার্য, আমরা বলেছিলাম বিজন ভট্টাচার্য যদি কলকাতার নবনাট্য আন্দোলনের পূর্বপুরুষ হন। হ্যাঁ, অর্পণ ভাই জীবনানন্দ দাশ সেটাই বোঝাতে চেয়েছেন। তাহলে বাংলাদেশে নাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে সেলিম আল দিন, এই তো বুঝে গেছো। তিনি মার্ক্সবাদী লেখক ছিলেন। মার্ক্সবাদী হচ্ছে যারা আসলে শ্রমিকের পক্ষে, যারা গরিবের পক্ষে, যারা গরিবের পক্ষে, যারা শ্রমিকের পক্ষে, যারা রাশিয়াকে পছন্দ করে, যারা কার্ল মার্ক্সকে পছন্দ করে, এরাই হচ্ছে মার্ক্সবাদী। তাহলে নবান্ন আন্দোলন যেহেতু গরিব কৃষকের পক্ষে, তাহলে ইজিলি তিনি মার্ক্সবাদী ছিলেন। যারা কৃষক নিয়ে কিছু লিখবে, শ্রমিক নিয়ে কিছু লিখবে, তারাই মার্ক্সবাদী লেখক। আশা করি বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে নবান্ন বিজন ভট্টাচার্যের চতুরঙ্গ, চতুরঙ্গ পত্রিকা হুমায়ুন কবির, চতুরঙ্গ পত্রিকা হুমায়ুন কবির। বাপের সন্তান, এটাতে লেখকের নাম কি? সত্যেন সেন। সত্যেন সেনের কিছু দরকার নাই, খালি ওদিসি কে প্রতিষ্ঠা করেছেন? সত্যেন সেন। এর বাইরে সত্যেন সেনের আর কিছুই আসবে না, কিছুই আসবে না। এবার চলে আসো, সেটা হচ্ছে নুরুল মুমিনের নেমেসিস নাটক। এইটা খুবই ইম্পর্টেন্ট। নুরুল মুমিনের এই তিনটা ইম্পর্টেন্ট, নেমেসিস ইম্পর্টেন্ট। নেমেসিস হচ্ছে 1943 সালে দুর্ভিক্ষের পরে ঘটনা। 1943 সালে দুর্ভিক্ষটা হয়েছিল কিসের কারণে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। নেমেসিস হচ্ছে তোমার গ্রিক দেবী, একজন দেবীর নাম। এই নেমেসিস হচ্ছে গ্রিক দেবী, আর সেই দেবীকে বলা হয় প্রতিহিংসার দেবী, প্রতিহিংসার দেবী। এই নেমেসিস নাটকের মধ্যে দেখা যায় যে নায়ক থাকে, বুঝছো? এই নায়ক কি করে? এই নায়ক শ্বশুরের বেকায়দায় পড়ে, শ্বশুরের শর্ত মতে শ্বশুর বিয়ে দেয়, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, সে ভালোবাসতো মেয়েটাকে, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমি যা বলি তা শুনতে হবে। নায়ক তখন তার মেয়েকে পাওয়ার জন্য নায়ক বিয়ে করে। কিন্তু বিয়ে করার পর শ্বশুর তাকে দিয়ে 1943 সালে যখন দুর্ভিক্ষ হয়, বিশ্বযুদ্ধের কারণে যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন শ্বশুর তাকে দিয়ে কি করায়? শ্বশুর তাকে দিয়ে চোরা কারবারি করায়। মানুষ খেতে পায় না, আর তার শ্বশুর সমস্ত সম্পত্তিগুলো মাটির নিচে পুঁতে রাখে, যাতে মানুষ টের না পায়, অল্প অল্প করে বেশি দামে বিক্রি করবে। আর নায়ক শুধুমাত্র ভালোবাসার টানে মেয়েকে বিয়ে করার জন্য শ্বশুরের এই সমস্ত অপকর্মে সে একসময় কি রাজি হয়ে যায়, রাজি হয়ে তার সমস্ত অপকর্মে সে সহায়তা করে। এরপর যখন নায়ক দেখতে থাকে দুর্ভিক্ষে মানুষের পর মানুষ মারা যাচ্ছে, তখন তার ভিতরে এক বিবেকের দংশন শুরু হয়। সেই দংশনে দংশনে সে ঘুমাইতে পারে না, তার ইনসমনিয়া, ঘুমের ওষুধ দেখা দেয়। এরপর তার একটা সন্তান সম্ভবা থাকে, সে টেনশনে পড়ে যায়, যদি আমার সন্তানটা, যদি মানুষের অভিশাপে আমার সন্তানটা জীবিত না জন্মায়, যদি মানুষের অভিশাপে আমার সন্তানটা পুঙ্গ হয়ে যায়, সে এই টেনশনে সারা দিন কি করতে পারে না, মনোযোগ দিতে পারে না কাজে, ঘুমাইতে পারে না রাতে। এই অবস্থায় থেকে একসময় সে সিদ্ধান্ত নেয় এভাবে আর বেঁচে থাকা যায় না, জীবন তার কাছে দুর্বিষহ হয়ে যায়। তখন সে এই অবৈধ ইনকাম যত কিছু করেছিল, সমস্ত টাকার যে চাবি আছে, সেই চাবিটা সে তার বইয়ের হাতে রেখে একটা ড্রয়ারের মধ্যে চাবিটা রেখে দেয়, সেখানে একটা চিঠি লিখে দেয় যে আমি আর পৃথিবীতে টিকতে পারছি না যন্ত্রণায়। তখন সে আত্মহত্যা করে আর বলে আমার টাকাগুলো তুমি আমার অনাগত সন্তানকে দিও, এই ভেবে সে আত্মহত্যা করে। আর নাটকের নাম নেমেসিস হয়েছে এই জন্য যে নেমেসিস যেহেতু প্রতিহিংসার দেবী, তাই তিনি কি করেছেন? যুদ্ধের সময় এই যে তিনি কালোবাজারি করেছেন, এই জন্যই তাকে প্রতিহিংসা স্বরূপ তাকে যন্ত্রণা দিয়েছেন, সেই যন্ত্রণায় সে লাস্ট পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। এই জন্যই নেমেসিস নাটক এত বিখ্যাত একটি নাটক। প্রশ্নে কলকাতা বাংলা উল্লেখ থাকবে না, প্রশ্নে থাকবে নবনাট্য আন্দোলন। নবনাট্য আন্দোলন যদি বলে গ্রাম বাংলা থিয়েটার, তাহলে অ্যান্সার হবে সেলিম আল দীন। আর নবনাট্য আন্দোলনের নেতাকে বিজন ভট্টাচার্য, এটাই হবে প্রশ্ন। তাহলে নেমেসিসের বিষয়বস্তু বুঝা গেছে? তাহলে বলো তো নেমেসিসের বিষয়বস্তু কত সালের ঘটনা? নুরুল মুমিনের নেমেসিসের বিষয়বস্তু কত সালের ঘটনা? হ্যাঁ, তিনি আমার জানা মতে নুরুল মুমিন বাংলাদেশের সচিব ছিলেন, একজন উচ্চপদীয় কর্মকর্তা। তাই তো? কলামী শিশু সাহিত্যিক, শিক্ষাবিদ, নাট্যকার, সচিবের কথা লেখা নেই। এই নেমেসিস তার সর্বশ্রেষ্ঠ নাটক, অনেক আলোচিত নাটক, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। তাইলে 1943 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, এটাকে জয়নুল আবেদিন নাম দিয়েছিলেন মেডোনা 43। জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্মের নাম মেডোনা 43। তোমরা মনে হয় সেই মেডোনা 43 এর নাম শুনেছো না? হুম হুম তাহলে 43 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, সেই দুর্ভিক্ষটা হয়েছিল কিসের কারণে? 43 সালে দুর্ভিক্ষটা হয়েছিল কিসের কারণে? যুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। গুড। তাহলে নেমেসিসের ঘটনা আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে নুরুল মুমিনে আসবে রূপান্তর, নেমেসিস, গৌরব, হিংটিংসট, নরসুন্দর, আর কিছু দরকার নেই। এবার দেখি তোমাদের একটু মনে আছে কিনা, বলো দেখি। আফগানিস্তান নারীরা অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য এবং তুলনাহীন। শবনম অবিশ্বাস্য তুলনাহীন কার বলতো? শবনম অবিশ্বাস্য সুন্দরী, শবনম তুলনাহীন সুন্দরী। গুড, সৈয়দ মুস্তাফা আলী। গুড, হয়ে গেছে। আচ্ছা, বুদ্ধদেব বসু এত কিছু পারবে না, বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা। কঙ্কাবতী, ওগো কঙ্কা তুমি শঙ্কা করো না। বুদ্ধদেব বসু কিন্তু একটু অশ্লীল লেখক ছিল, অনেক বাজে বাজে লেখা লিখেছেন তিনি। ওগো কঙ্কা তুমি শঙ্কা করো না, কঙ্কাবতী কবিতা তিনি বলছেন ওগো কঙ্কা তুমি শঙ্কা করো না, ভয় পেও না, চলে আসো আমার ঘরে আমার পরে, তুমি আমার উপরে চলে আসো। দেখছো কি অশ্লীল কথা। তিনি আরো যে কি কবিতায়, স্বাগত বিদায়ের মধ্যে তিনি যে কি বিশ্রী কবিতা লিখেছেন, বুঝতে পেরেছো? যা বলার বাইরে, আমি তোমাকে বলতে পারবো না, এত বিশ্রী কবিতা তিনি লিখেছেন এই স্বাগত বিদায় কাব্যের মধ্যে। আর বন্দিন বন্দনার মধ্যে সুন্দর কিছু কবিতা আছে, একখানা হাত, একটা অসাধারণ কবিতা আছে, কিন্তু আমি তোমাদের এখন আর বলবো না, সময়ের অভাব বলে। এই তিনটা তুমি পড়বা। আর এদিকে তার হঠাৎ আলোর জলকানি প্রবন্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়লেই হবে। আর এদিক দিয়ে কিছু করার দরকার নাই। নির্জন স্বাক্ষর তিথিডোর, তপস্বী ও তরঙ্গিনী, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি টেক্সটে আছে, তাই এটা ইম্পর্টেন্ট। তপস্বী ও তরঙ্গিনী তো বুঝতেই পারছো, তপস্বী মানে হচ্ছে একজন সাধু থাকে, আর তরঙ্গিনী মানে একজন কি ডান্সার থাকে। তাহলে জানো তোমরা, মাঝে মাঝে সাধুদেরকে পরীক্ষা করার জন্য সাধুদের কাছে কি পাঠানো হয়? ডান্সার পাঠানো হয়। এক সাধু থাকে, ওই সাধু ডান্স ডান্স দেখে দেখে তার তপস্যা প্রথমে ভঙ্গ করে না। পরে তরঙ্গিনী যখন জন্মদিনের ড্রেস পরে ডান্স করা শুরু করে, তখন এই তপস্বীর সাধনা কি, তখন এই তপস্বীর সাধনা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তপস্বীর সাধনা তখন জন্মদিনের ড্রেস বুঝো? হুম তপস্যা উড়ে যায়। জন্মদিনের ড্রেস বুঝো? ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্মদিনের ড্রেস পরে যখন তোমার ডান্স করতে থাকে, তখন এই তপস্যা কি তপস্বীর উড়ে যায়। সেই ঘটনা নিয়ে রচিত এই তপস্বী ও তরঙ্গিনী। পুরো কাহিনীর মধ্যে দেখা যায়, বললে সময় লেগে যাবে, শান্তা, রাজার এক মেয়ে থাকে শান্তা, ওই শান্তাকে রাজা বিয়ে দিবে। তাই রাজা এমন একজন তপস্বী খুঁজে, যেই তপস্বীকে কোনোদিন নাচনেওয়ালিরাও কি করতে পারবে না, ডান্স ভাঙতে পারবে না। আর সেই রাজা শান্তার বাবার রাজ্যে কি দেখা যায়? দুর্ভিক্ষ। তাই সবাই ঋষিরা বলে, যদি এমন কোনো তপস্বীকে নিয়ে আসতে পারেন, এক তপস্বীর কথা বলে, তপস্বী ঋষ্যশৃঙ্গ, সেই ঋষ্যশৃঙ্গ তপস্বীকে যদি আপনি নিয়ে আসতে পারেন এই রাজ্যে, তাহলেই আপনার এই রাজ্যের বৃষ্টি আসবে এবং খরা দূর হবে। তখন এই ঋষ্যশৃঙ্গকে আনার জন্য এক তরঙ্গিনী পাঠায়। কারণ তপস্বীর ধ্যান এর আগে অনেকে ভাঙার চিন্তা করছে, কিন্তু কেউ ভাঙতে পারে না। পরবর্তীতে অনেকে পরামর্শ দিয়েছে, অনেক তপস্বীর ধ্যান ভাঙতে পারে কেবল কারা? ডান্সাররা। পরে এই ডান্সার পাঠায়, এই ডান্সার জন্মদিনে ড্রেস পরে ডান্স করে, পরে তপস্বীর ঋষ্যশৃঙ্গের তপস্যা কিন্তু ভঙ্গ হয়ে যায়। ভঙ্গ হয়ে যাওয়ার পর সেই তরঙ্গিনীর সাথে এই শান্তার বাবা রাজা রাজ্যে সে চলে আসে। রাজার নাম থাকে লোমপাত। এই লোমপাতের রাজ্যে চলে আসে, রাজ্যে বৃষ্টি আসে। কিন্তু বৃষ্টি আসলে কি হবে? এই যে তপস্বী যে পাপ করছে, সেই পাপে তার আবার পরে কি করতে হয়? প্রায়শ্চিত্ত করতে হয়। হুম ঋষ্যশৃঙ্গ, লোমপাত, শান্তা। শান্তা কেটা চিনো যারা হিন্দু ধর্মের আছে এখানে? লোমপাতের মেয়ে শান্তা, কিন্তু শান্তা কেটা? শান্তা হচ্ছে রামের বোন। শান্তা হচ্ছে রামের বোন। রাম লক্ষণ এদের একমাত্র বোন ছিল শান্তা। শান্তাকে রাজা দশরথ লোমপাতের কাছে দিয়ে দেয়।
এই হচ্ছে তপস্বী ও তরঙ্গিনীর কাহিনী। যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি টুকটাক। হ্যাঁ, তার একটা একটা উপন্যাস ছিল, সেটা হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস ছিল রাতভর বৃষ্টি, কুখ্যাত উপন্যাস, খুব অশ্লীল ছিল। তাহলে বুদ্ধদেব বসুর তিনটা পত্রিকা আমরা পড়েছিলাম। একটা পড়েছিলাম বাসন্তিকা, একটা প্রগতি, একটি কি কবিতা। বুদ্ধদেব বসু নিয়ে আর বেশি আমরা পড়বো না। ওগো কঙ্কা তুমি শঙ্কা করো না, বলো তো এই কাপড়টির নাম কি? বুদ্ধদেব বসুর এই কাপড়টির নাম কি? ওগো কঙ্কা তুমি শঙ্কা করো না। কাব্যনাট্য নাটকের মধ্যে পার্থক্য আছে। যে নাটক কবিতা আকারে লেখা হয় তাকে বলা হয় কাব্যনাট্য, কঙ্কাবতী কাব্যের নাম কঙ্কাবতী। আরেকটি কাব্যগ্রন্থ তার বন্দির বন্দনা, বুদ্ধদেব বসুর আরেকটি কাব্যগ্রন্থ বন্দির বন্দনা। সেই বন্দির বন্দনায় কি বলেছেন জানেন? বন্দির বন্দনায় সে তো অশ্লীল কবিতা লিখতো। বন্দির বন্দনা লিখছে কামনার অবিচ্ছেদ্য কারাগারে বন্দি করে তৈরি করেছো হে নিষ্ঠুর নির্মম বিধাতা মম। সে বিধাতাকে দোষারোপ করছে। বন্দি কি? সে কামনায় আসক্ত, মানে কামনার কারাগারে বন্দি। সে বিধাতাকে বলছে হে বিধাতা, কামনার অবিচ্ছেদ্য কারাগারে বন্দি করে তৈরি করেছো হে নিষ্ঠুর নির্মম নির্মাতা মম। সে বিধাতাকে বলছে নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি নির্মাতা, তুমি কামনার অবিচ্ছেদ্য কারাগারে বন্দি করে আমায় তৈরি করেছো। নিজে নিজের সামলাতে পারে না, দোষ দিছে কার? সৃষ্টিকর্তার। বন্দির বন্দনা। আরে ওনার অনেক কষ্ট। যাই হোক, তাহলে বুঝতে পারছো তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঘটনা তার লোচনকানি। আমি তোমাদের বন্দির বন্দনা কঙ্কাবতী শুনাইলাম। আর স্বাগত বিদায়ের মধ্যে যে কবিতা, এই কবিতা শোনানো যাবে না এত বেশি। ওরে রোজা রাখা ছিল, এ একটাই করছে মনে হয়। বাংলা হয়েছে সব পাগলের বেলা। তাহলে বুঝতে পারছো, আর তার যে একটা রাতভর বৃষ্টি উপন্যাস আছে সেটার অবস্থা আরো খারাপ। হুম, পারা যাবে? হুম, তাহলে কঙ্কাবতী, আরেকটা কাপের নাম বলো বুদ্ধদেব বসুর। একটা তো কঙ্কাবতী বললাম, আরেকটা কি? আরেকটা বলো বন্দির বন্দনা। হ্যাঁ, স্বাগত বিদায়, বন্দির বন্দনা, ঠিক আছে।